মাত্র 14 জন প্যাসেঞ্জার নিয়ে একটা বিমান প্রচন্ড ঝড়ের কবলে পড়ে প্রশান্ত মহাসাগরে, যার ফলে দিক হারিয়ে সেই প্লেন ক্র্যাশ করে এক অজানা দ্বীপে। তবে এই দ্বীপে ছিল রক্ত পিপাসু সন্ত্রাসীদের এক অভিশপ্ত মৃত্যুপুরী। দুনিয়ার যত ভয়ঙ্কর সন্ত্রাসীর আবাসস্থল এই দ্বীপটি। তাই তো এমন ভয়াল দ্বীপ থেকে ক্যাপ্টেন কিভাবে সব যাত্রীদের উদ্ধার করে তা জানাতে হাজির হলাম অ্যাকশন আর থ্রিলে ভরপুর হলিউড মুভি প্লেনের এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো শুরু করা যাক। মুভি শুরুতে আমরা সিঙ্গাপুরের একটা এয়ারপোর্ট দেখতে পাই, যেখানে আমরা পরিচিত হই ক্যাপ্টেন ব্র্যাডি টরেনের সাথে। এখানে দেখা যায় সে খুব তাড়াহুড়ো করে নিজের মেয়ের সাথে ফোনে কথা বলতে বলতে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, কারণ আজ তার ফ্লাইট আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে। আর তার মেয়েও ঠিক সেখানেই থাকে। যারা প্রফেশনাল লাইফে অনেক ব্যস্ত থাকো তারা তো নিশ্চয়ই বুঝতে পারবে যে কাজের চাপে পরিবারকে সময় না দিতে পারা কতটা কষ্টের। টরেনের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়। পেশাগত কারণে সে এতটাই ব্যস্ত থাকে যে সময়ের অভাবে নিজের মেয়ের সাথে তার খুব একটা সময় কাটানো হয় না। এই বিষয়টা তাকে ভেতর থেকে সবসময় কষ্ট দেয়। কিন্তু আজকের দিনটা টরেনের জন্য সম্পূর্ণ আলাদা। আজ সে কাজের ফাঁকে ছুটি নিয়েছে। এই ফ্লাইট আমেরিকায় পৌঁছানোর পর সে সরাসরি মেয়ের সাথে দেখা করতে যাবে। একজন বাবা হিসেবে দীর্ঘ অপেক্ষার পর মেয়ের কাছে ফেরার এই আনন্দ তার চোখে মুখে একদম স্পষ্ট। সেই আনন্দ নিয়ে সে প্লেনে ওঠে এবং সেখানে তার ভাইস ক্যাপ্টেন ডেলের সাথে পরিচয় হয়। সবকিছু মিলিয়ে টরেনের কাছে যাত্রাটা একদম পারফেক্ট মনে হচ্ছিল। কিন্তু টরেন ঘুণাক্ষরেও জানতো না যে তার এই আনন্দের যাত্রাটা খুব শীঘ্রই একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। এভাবেই কিছুক্ষণ পর অ্যাভিয়েশন কোম্পানির আবহাওয়া দপ্তর থেকে ক্যাপ্টেন টরেনকে একটা জরুরি আপডেট দেওয়া হয়। তারা জানায় যে আজ তাদের ফ্লাইটটা অত্যন্ত খারাপ একটা আবহাওয়ার মধ্যে দিয়ে যাবে। বিশেষ করে দক্ষিণ চীন সাগরের উপরে পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার সম্ভাবনা আছে। এখন একজন অভিজ্ঞ পাইলট হিসেবে টরেন কোনো ঝুঁকি নিতে চায়নি, তাই সে সাথে সাথে প্লেনটিকে অন্য একটা নিরাপদ রুট দিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু অবাক করার বিষয় হলো কোম্পানি থেকে সরাসরি তার এই প্রস্তাব নাকচ করে দেওয়া হয়, কারণ ওই বিকল্প পথ দিয়ে গেলে তাদের আরো প্রায় 18,000 লিটার তেল পুড়ে যাবে। এমনিতেই আজকের ফ্লাইটের যাত্রী সংখ্যা মাত্র 14 জন, তাই কোম্পানি চাচ্ছে যেভাবেই হোক খুব অল্প খরচে ফ্লাইটটাকে আমেরিকায় পৌঁছে দিতে। বুঝতেই পারছো, কর্পোরেট দুনিয়ায় মানুষের জীবনের চেয়ে অনেক সময় টাকার মূল্যটাই বেশি হয়ে দাঁড়ায়। এরপর ক্যাপ্টেন টরেনকে আরো একটা অস্বস্তিকর খবর দেওয়া হয়। আজকের এই ফ্লাইটে সাধারণ যাত্রীর পাশাপাশি লুইস নামের এক ভয়ঙ্কর খুনি অপরাধীও যাত্রা করবে। আর তাকে পাহারা দেওয়ার জন্য সাথে থাকবে একজন পুলিশ অফিসার। সেই পুলিশ অফিসার ক্যাপ্টেনকে অনুরোধ করে তাদের সিট যেন একদম পিছনে দেওয়া হয়, যাতে সাধারণ যাত্রীদের থেকে তারা সম্পূর্ণ আলাদা থাকতে পারে। ক্যাপ্টেন টরেনও ঠিক তাই করে। সে নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত যাত্রীদের যার যার সিট বুঝিয়ে দেয়। সেই সাথে প্লেনের প্রত্যেকটা মেম্বারকে সে কড়া নির্দেশ দেয় তারা যেন কোনোভাবেই ওই অপরাধীর আশেপাশে না যায়, কারণ যাত্রীদের নিরাপত্তা নিয়ে টরেন বিন্দুমাত্র আপোষ করতে রাজি ছিল না। এই সব কিছু ঠিকঠাক হওয়ার পর অবশেষে তাদের প্লেন সিঙ্গাপুর থেকে আমেরিকার উদ্দেশ্যে টেক অফ করে। শুরুর দিকে যাত্রাটা ছিল একদম নিখুঁত আর সুন্দর। ককপিটে বসে ভাইস ক্যাপ্টেন ডেল আর টরেন নিজেদের মধ্যে গল্পগুজব করছিল। ডেল যখন তার পরিবারের ছবি টরেনকে দেখায়, তখন টরেন পকেট থেকে তার মেয়ের ছবিটা বের করে। সে জানায় এই পৃথিবীতে তার মেয়ে ছাড়া আর আপন বলে কেউই নেই। টরেনের স্ত্রী অনেক আগেই মারা গেছে, কিন্তু সে একজন বাবার মা উভয়ের ভালোবাসা দিয়ে মেয়েকে বড় করেছে। দুই পাইলটের এমন ইমোশনাল কথাবার্তার মধ্যে দিয়ে প্লেনটা নিজ গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে। আজকের সময়টা ছিল নিউ ইয়ারের, তাই প্লেনের যাত্রীরাও বেশ ফুরফুরে মেজাজে নিজেদের মতো সময় কাটাচ্ছিল। কিন্তু এই শান্ত পরিবেশটা বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ করেই প্লেনটা প্রচন্ডভাবে দুলতে শুরু করে, আর ঠিক এই মুহূর্তেই তারা বুঝতে পারে যে প্লেনটি এখন দক্ষিণ চীন সাগরের একদম উপরে এসে পৌঁছেছে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যেতে শুরু করে। জোরে জোরে মেঘের গর্জনের সাথে সাথে বাইরের হাওয়ার গতি অনেক বেড়ে যায়, যার ফলে প্লেনের দোলানির মাত্রাও রূপ নেয় ভয়ঙ্কর ভাবে। যাত্রীদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এখন তাদের শান্ত করার জন্য ক্যাপ্টেন টরেন নিজের সিট ছেড়ে ককপিট থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বিকট শব্দে প্লেনের উপর একটা জোরালো বজ্রপাত হয়। প্রচন্ড এই ধাক্কায় টরেন ছিটকে পড়ে এবং তার মাথায় মারাত্মকভাবে আঘাত লাগে। এমন রক্তাক্ত অবস্থায় কোনো মতে টলতে টলতে সে আবার ককপিটে ফিরে আসে। এদিকে বজ্রপাতের মারাত্মক আঘাতে প্লেনের অনেক কিছুই একেবারে নষ্ট হয়ে যায়। কন্ট্রোল সেন্টারের সাথে তাদের সব রকম যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওপাশ থেকেও শত চেষ্টা করে আর কোনো সাড়া শব্দ আসে না, যার ফলে পুরো সিস্টেম ফেলিয়ারের কারণে এই প্লেনটা কেবল আকাশে ভাসছিল ব্যাটারির সাহায্যে।
এই অবস্থায় যেভাবেই হোক তাদের ইমার্জেন্সি ল্যান্ডিং করতেই হবে, কিন্তু বাইরের আকাশ এতটাই কালো ছিল যে তারা কোথায় আছে বা আশেপাশে ল্যান্ড করার মতন আদৌ কোনো জায়গা আছে কিনা তার কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। তাই বাধ্য হয়ে ক্যাপ্টেন টরেন আর ডেল প্লেনের স্পিড এবং ফ্লাইটের সময় ক্যালকুলেট করে নিজেদের বর্তমান লোকেশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা নেয়। সেই ধারণা অনুসারে ক্যাপ্টেন প্লেনটাকে একবারে নিচের দিকে নামাতে শুরু করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় এক মারাত্মক দুর্ঘটনা। ওই যে খুনিকে পাহারা দেওয়ার জন্য যেই পুলিশ অফিসার ছিল সে কোনো একটা কারণে তার সিট বেল্ট খুলে ফেলেছিল, আর প্লেনটা যখন দ্রুত গতিতে নিচের দিকে নামছিল তখন ব্যালেন্স হারিয়ে সে প্লেনের ছাদে গিয়ে সজোরে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই মারা পড়ে। এদিকে মেঘ ভেদ করে অনেকটা নিচে নামার পর ক্যাপ্টেন দেখতে পায় চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্র। বড় বড় ঢেউ দেখে তারা বুঝতে পারে যে এখানে জলের উপর ল্যান্ডিং করলে তাদের কারোরই বাঁচার সম্ভাবনা নেই। ঠিক তখনই ভাগ্যের জোরে ক্যাপ্টেন কিছু দূরে একটা আইল্যান্ড দেখতে পায়। জায়গাটা ঠিক কোথায় সেটা তাদের জানা না থাকলেও এই মুহূর্তে বাঁচতে হলে তাদের সেখানে ল্যান্ডিং করতে হবে। ক্যাপ্টেন নিজের সবটুকু অভিজ্ঞতা কাজে লাগিয়ে অত্যন্ত সাবধানে আইল্যান্ডের একটা রাস্তার উপরে ক্র্যাশ ল্যান্ডিং করানোর প্ল্যান করে। সেই প্ল্যান অনুসারে তার চরম লেভেলের স্কিল দিয়ে সে কোনো রকম ল্যান্ডিং করতে সক্ষম হয়। তবে ল্যান্ডিং এর পরেও কিন্তু তাদের বিপদ কাটেনি। ইঞ্জিনের অত্যাধিক হিটে যে কোনো মুহূর্তে প্লেনটা ব্লাস্ট হয়ে যেতে পারে। তাই এক মুহূর্ত দেরি না করে চরম আতঙ্কে যাত্রীরা দ্রুত প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়। তবে এই ভয়াবহ দুর্ঘটনায় ইতিমধ্যে দুজন মারা পড়ে, যার মধ্যে ছিল সেই পুলিশ অফিসার আর একজন প্লেনের ক্রু মেম্বার। অন্যদিকে সিন চলে যায় নিউ ইয়র্কে। এয়ারলাইন কোম্পানির হেডকোয়ার্টারে এই দুঃসংবাদ পৌঁছানো মাত্রই কোম্পানির মালিক ট্যারি জরুরি একটা মিটিং ডাকে। তারা জানতে পারে যে প্লেনটা সিঙ্গাপুর থেকে টেক অফ করার পর পশ্চিম ফিলিপাইন্সের কোনো একটা জায়গায় হারিয়ে গেছে, কিন্তু তার সঠিক লোকেশন কেউই পাচ্ছে না। ফলে বাধ্য হয়ে টেরি তখন ডেভিড নামের একজন স্পেশাল রেস্কিউ অফিসারকে ডেকে পাঠায়, আর এই পুরো প্লেনের উদ্ধারের দায়িত্ব তার উপর তুলে দেওয়া হয়। ডেভিড নিজেও এতটা ভয়ঙ্কর একটা আবহাওয়ার মধ্যে প্লেন উড়াতে দেওয়ার কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায়। তবে একটা মিনিট এখন অনেক দামি, আর এটা ডেভিড ভালো করে জানতো, কারণ প্লেনটি পশ্চিম ফিলিপাইন্সের এমন একটা জায়গায় হারিয়েছে যেটা মূলত সন্ত্রাসবাদীদের রাজত্ব। যাত্রীরা যদি কোনোভাবে তাদের হাতে বন্দী হয়ে যায় তাহলে সেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে ডেভিড 4 জনের একটা স্পেশাল রেস্কিউ টিম তৈরি করে ফেলে। এছাড়াও তারা সাথে নেয় অত্যাধুনিক সব অস্ত্র আর প্রচুর পরিমাণের ক্যাশ। সবার চোখে মুখে শুধু মৃত্যুর ভয়, কোনো মোবাইলের সিগন্যাল নেই, প্লেনের কমিউনিকেশন ডিভাইসও পুরো খারাপ হয়ে গেছে, বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের রাস্তা সবই বন্ধ। এই অজানা ভয়ঙ্কর জায়গা থেকে তারা আদৌ জ্যান্ত ফিরতে পারবে কিনা সেই প্রশ্নই তাদের মাথায় ঘুরতে থাকে। তখন ক্যাপ্টেন টরেন সবার সামনে এসে পরিস্থিতিটা বুঝিয়ে বলে। সে জানায় যে বজ্রপাতে ইলেকট্রিক সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় তাদের এই অবস্থা, যার ফলে রেস্কিউ টিম আসা না পর্যন্ত তাদের এখানেই অপেক্ষা করতে হবে। তবে একজন সত্যিকার লিডারের মতো টরেন্স সবাইকে কথা দেয় যেভাবেই হোক সে নিজের দায়িত্ব নিয়ে সবাইকে এখান থেকে সুরক্ষিতভাবে বের করে নিয়ে যাবে। ক্যাপ্টেনের এই ভরসা পেয়ে যাত্রীরা কিছুটা শান্ত হয় ঠিকই, কিন্তু তাদের এই স্বস্তি কতক্ষণ টিকবে সেটাই দেখার বিষয়। এদিকে ক্যাপ্টেন প্লেনের ইলেকট্রিক সিস্টেমকে কোনো রকম ঠিক করার চেষ্টা করতে থাকে, কিন্তু বজ্রপাতের ভয়াবহতা তাদের কমিউনিকেশন সিস্টেমের পাশাপাশি প্লেনের আরও কিছু জায়গায় মারাত্মকভাবে ক্ষতি করেছিল। আর ঠিক তখনই ভাইস ক্যাপ্টেন ড্যালে তাদের কাছে থাকা একটা ম্যাপ চেক করে। এই ম্যাপ চেক করে সে এমন এক তথ্য দেয় যা শুনে ক্যাপ্টেনের মাথায় আকাশ ভেঙে পড়ে। ড্যালে জানায় এই আইল্যান্ডটা কোনো সাধারণ আইল্যান্ড নয়, বরং এটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা জোলো আইল্যান্ড। তোমরা যারা এই দ্বীপের নাম শোনোনি তাদের বলে রাখি, এখানে কোনো সরকার বা আইনের বিন্দুমাত্র অস্তিত্ব নেই। এই দ্বীপের পরতে পরতে ছড়িয়ে আছে শুধু নৃশংসতা আর হত্যাকাণ্ড। ভয়ঙ্কর সব সন্ত্রাসীবাদ থেকে শুরু করে কুখ্যাত ডাকাতদের মূল আস্তানা হলো এই জায়গা। টাকার বিনিময়ে মানুষকে অপহরণ করা আর তারপর নির্মমভাবে হত্যা করা তাদের কাছে একদম ডাল ভাত। এছাড়াও বিদেশিরা তো তাদের সবচেয়ে প্রিয় টার্গেট। এই নির্মম সত্যটা ক্যাপ্টেন নিজে আর ড্যালের মধ্যেই গোপন রাখতে বলে, কারণ যাত্রীরা যদি একবার জানতে পারে তাহলে তাদের ভয় এমন জায়গায় পৌঁছে যাবে যে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে। তবে হাত গুটিয়ে বসে থাকলে তো আর চলছে না, তাই যেভাবেই হোক তাদের কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ করতেই হবে। তাই ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় সে জঙ্গলের ভিতরে একটা বস্তির দিকে যাবে, যেটা কাল রাতে প্লেনকে আইল্যান্ডে ক্র্যাশ ল্যান্ডিং করানোর সময় সে উপর থেকে এক ঝলক দেখে নিয়েছিল। সে ভাবে যে হয়তো ওই বস্তি থেকেই তারা বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করার কোন একটা মাধ্যম পেয়ে যেতে পারে। তবে চমকে দেওয়ার মতন
বিষয় হলো ক্যাপ্টেন এই ভয়ঙ্কর জঙ্গলে একা যাওয়ার সিদ্ধান্ত নেয়নি, সে সাথে নিতে চায় সেই খুনি অপরাধী লুইসকে। এর পিছনে অবশ্য ক্যাপ্টেনের একটা দারুণ লজিক ছিল। পুলিশের মৃতদেহটাকে প্লেন থেকে নামানোর সময় ক্যাপ্টেন ওই অফিসারের কাছে লুইসের আসল পরিচয় জানতে পারে। আসলে লুইস কোনো সাধারণ খুনি ছিল না, বরং সে ছিল একজন এক্স কমান্ডো। তাই এই ধরনের চরম প্রতিকূল পরিস্থিতিতে জঙ্গলে বেঁচে থাকার সব কৌশল তার খুব ভালোভাবে জানা আছে। তাছাড়া লুইসের মতন একজন ভয়ঙ্কর অপরাধীকে সাধারণ যাত্রীদের কাছ থেকে দূরে সরিয়ে রাখলে যাত্রীরাও নিজেদের অনেক বেশি সুরক্ষিত মনে করবে। এই ভাবনা থেকে ক্যাপ্টেন তার হাতকড়া খুলে দিয়ে তাকে নিয়ে জঙ্গলের দিকে পা বাড়ায়। এদিকে ড্যালের কথা অক্ষরে অক্ষরে শুরু হতে থাকে। এই আইল্যান্ডটি যে সত্যি ভয়ঙ্কর আইল্যান্ড তার প্রমাণ পাওয়া যায় তখন, যখন এই প্লেন ল্যান্ডিং করার কথাটা সন্ত্রাসীবাদের প্রধান দাতুর কানে পৌঁছে যায়। অন্যদিকে নিউ ইয়র্কের কন্ট্রোল সেন্টারে তখনও হন্যে হয়ে প্লেনটাকে খোঁজার কাজ চলছে, কিন্তু যতক্ষণ না তারা প্লেনের সঠিক লোকেশন ট্রেস করতে পারছে ততক্ষণ পর্যন্ত তাদের স্পেশাল রেস্কিউ টিমকে পশ্চিম ফিলিপাইন্সের আশেপাশে ঘোরাফেরার নির্দেশ দেওয়া হয়। এরই মধ্যে ভাইস ক্যাপ্টেন ড্যালে প্লেনটাকে ঠিক করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকে, আর সৌভাগ্যবশত একসময় সে প্লেনের কম্পিউটার সিস্টেমটাকেও ঠিক করে ফেলে। কিন্তু তাতে একটা খুব লাভ হয়নি, কারণ প্লেনের ভিতরে তখনও অনেক বেশি টেকনিক্যাল সমস্যা ছিল, যার ফলে রেস্কিউ টিমের সাহায্য ছাড়া তাদের বেঁচে ফেরার আর কোনো রাস্তা রইল না। অন্যদিকে ক্যাপ্টেন লুইসকে সাথে নিয়ে জঙ্গলের গভীরে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কিছু পথ যাওয়ার পরেই ক্যাপ্টেন দেখতে পায় লুইস হাওয়া। সে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়েছে। তবে ক্যাপ্টেন ভালো করেই জানতো যে এই ভয়ঙ্কর অচেনা জঙ্গলে একা বেঁচে থাকা এত সহজ নয়, তাই সে লুইসের পালানোর ব্যাপারটা খুব একটা গায়ে মাখে না। এভাবেই জঙ্গলের অনেকটা গভীরে যাওয়ার পর হঠাৎ তার চোখের সামনে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পায়। সে এখানে ঢুকে দেখে বাড়িটার দেওয়ালে অসংখ্য বুলেটের দাগ, আর নিচে ছড়ানো রয়েছে প্রচুর পরিমাণ গুলির খোসা। সে চরম সতর্কতা অবলম্বন করে ভেতরে প্রবেশ করে, কিন্তু পুরো জায়গাটা ছিল একদম ফাঁকা আর নিস্তেজ। তখনই ক্যাপ্টেনের নজর চলে যায় দেওয়ালে ঝোলানো একটা টেলিফোনের উপরে। এখন টেলিফোনটা খারাপ থাকলেও নিচের বুদ্ধি খাটিয়ে সে কোনো মতে এটা ঠিক করে ফেলে এবং সাথে সাথে সে এয়ারলাইন কোম্পানির হেল্পলাইনে কল দিয়ে বসে। সে এক নিঃশ্বাসে তাদের বর্তমান ভয়াবহ পরিস্থিতি আর সঠিক লোকেশনের কথা সবাইকে জানিয়ে দেয়। কিন্তু নিয়তির নির্মম পরিহাস দেখো, ফোনে থাকা কাস্টমার কেয়ার ব্যক্তিটা ক্যাপ্টেনের এই কথা শুনে ভাবে এটা নিছকই হয়তো একটা প্র্যাঙ্ক কল, কারণ সকাল থেকে নাকি কোম্পানির হেল্পলাইনে এমন ভুয়া কল করে অনেকেই তাদের সাথে মজা করেছে, যার ফলে তারা সরাসরি ফোনটা কেটে দেয়। এভাবে চরম হতাশায় আর কোনো উপায় না পেয়ে টরেন্স এবার ফোন দেয় তার মেয়েকে। সে মেয়েকে সমস্ত পরিস্থিতি ভালোভাবে বুঝিয়ে দেয় আর বলে যেভাবেই হোক যেন এই খবরটা দ্রুত এয়ারলাইন কোম্পানিতে পৌঁছে দেয়। তবে মেয়ের সাথে কথা বলা অবস্থাতেই হঠাৎ চারিপাশের পরিস্থিতি একবারে বদলে যায়। পিছন থেকে একজন টেররিস্ট আচমকায় তার উপরে হামলা করে বসে। শুরু হয়ে যায় দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই। বেশ কিছুক্ষণ এই বাঁচার লড়াই চলার পর টরেন্স তার সর্বোচ্চ শক্তি দিয়ে কোনো রকম লোকটাকে অজ্ঞান করে দেয়। এরপর হাঁপাতে হাঁপাতে সে যখন নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে ঠিক তখনই বাইরে থেকে পরপর দুটো গুলির বিকট আওয়াজ ভেসে আসে। এটা শুনে মনে হয় কেউ একজন ভারী পায়ে তার দিকে এগিয়ে আসছে। টরেন্স আর কোনো উপায় না পেয়ে দ্রুত একটা টেবিলের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু লোকটার সামনে আসতেই টরেন্স পুরোই অবাক, কারণ সে আর কেউই নয় বরং ওই অপরাধী লুইস। বাইরে পাহারা থাকায় দুজন সন্ত্রাসীকে মেরে সে ক্যাপ্টেনকে বাঁচাতে এখানে এসেছে। আসলে লুইস ভালো করেই জানতো যে এই বিপদ সংকুল পরিবেশে একা বাঁচার কোনোই রাস্তা নেই। যাই হোক, লুইস ক্যাপ্টেনকে সুরক্ষা দেওয়ার জন্য তার দিকে একটা বন্দুক আগিয়ে দেয়। এবার নিজেকে কিছুটা সামলে টরেন্স সিঁড়ি দিয়ে যখন নিচের দিকে নামতে থাকে তখন সে এমন এক দৃশ্য দেখে যাতে তার রক্তহীন হয়ে যায়। এই নিচে একটা গোপন ঘর আছে আর যার ভিতরে সেট করা আছে ভিডিও ক্যামেরা। এছাড়াও মেঝের উপর রয়েছে ছোপ ছোপ রক্তের দাগ এবং চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন দেশের নাগরিকদের অনেক পাসপোর্ট। এরপর সেখানে থাকা ক্যামেরার রেকর্ড চালু করলে তারা দেখতে পারে এক ভয়ঙ্কর দৃশ্য। এই সন্ত্রাসীরা আসলে নানা দেশের মানুষদের এই আইল্যান্ডে ধরে এনে আটকে রাখে। এরপর তারা দেশের সরকারের কাছে মুক্তিপণ দাবি করে, আর যদি সেই টাকা পাওয়া না যায় তবে তারা প্রত্যেককেই ক্যামেরার সামনে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে। এই ভয়ঙ্কর সত্যটা জানতে পেরে টরেন্স আর
লুইস বুঝতে পারে যে প্লেনের যাত্রীরা এখন কতটা চরম বিপদের মুখে আছে। তাই আর এক মুহূর্ত দেরি না করে তারা দ্রুত একটা সন্ত্রাসীদের গাড়ি নিয়ে ওই প্লেনের দিকে রওনা হয়। অন্যদিকে প্লেনের যাত্রীরা তখন পুরোপুরি হতাশ হয়ে বসেছিল। হঠাৎ গাড়ির আওয়াজ শুনে তারা আনন্দে মেতে ওঠে আর ভাবতে থাকে রেস্কিউ টিম হয়তো চলে এসেছে। কিন্তু তাদের এই আনন্দকে নরকে পরিণত করে দেয় তখনই যখন সেই গাড়িগুলো রেস্কিউ টিমের নয়, বরং সেগুলোতে আসে একদল ভয়ানক সন্ত্রাসী। এরপর যাত্রীদের মনে ভয় ধরানোর জন্য তারা নেমে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। মুহুর্মুহু গুলির শব্দে যাত্রীদের বুক একদম কেঁপে ওঠে। তারা সবাই বুঝতে পারে যে তারা এক চরম বিপদের মধ্যে পড়ে গেছে, আর এদের মূল উদ্দেশ্য হলো তাদের অপহরণ করা। জঙ্গলের রাস্তায় গাড়ি নিয়ে যাওয়ার সময় এই গুলির আওয়াজ টরেন্স আর লুইসের কানেও পৌঁছায়। পরিস্থিতি আঁচ করতে পেরে তারা গাড়িটাকে জঙ্গলের একপাশে লুকিয়ে রাখে আর ধীরে ধীরে প্লেনের দিকে আগাতে থাকে। এরপর প্লেনের কাছে গিয়ে তারা দেখতে পায় সন্ত্রাসীরা সবাইকে গান পয়েন্টে দাঁড় করিয়ে রেখেছে এবং তাদের কাছে প্লেনের ক্যাপ্টেন আর যাত্রীদের পুরো লিস্ট চাইছে। প্রাণের ভয়ে ক্রুরা বাধ্য হয়ে সেই লিস্টটা তাদের হাতে তুলে দেয়। এই লিস্ট চেক করে সন্ত্রাসীরা বুঝতে পারে যে এই ফ্লাইটের মূল ক্যাপ্টেন সেখানে নেই। তখন তারা ভাইস ক্যাপ্টেন ড্যালের মাথায় বন্দুক ঠেকিয়ে ক্যাপ্টেনের খোঁজ জানতে চায়। আর দূর থেকে এই পুরো নারকীয় দৃশ্যটা তারা দুজনেই অবলোকন করছিল। নিজেদের যাত্রীদের এমন চরম বিপদ দেখে টরেন্স আর নিজেকে ধরে রাখতে পারে না। সে তাদেরকে বাঁচানোর জন্য দ্রুত ছুটে যেতে চায়, কিন্তু লুইস তাকে শক্ত করে আটকে ধরে, কারণ সে জানতো যে এই মুহূর্তে তাদের সামনে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু ডেকে আনা। আর ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। একজন মহিলা যাত্রী চরম আতঙ্কে সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর সন্ত্রাসীরা কোনো রকম দ্বিধা ছাড়াই তাকে সরাসরি গুলি করে হত্যা করে দেয়। শুধু তাই নয়, তার বয়ফ্রেন্ড যখন প্রতিবাদ করতে যায় তখন সবার চোখের সামনেই তার ঘাড় থেকে গলা নামিয়ে দেওয়া হয়। দূর থেকে টরেন্স আর লুইসের এই দৃশ্য দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। এরপর সন্ত্রাসীদের প্রধান দাতু যাত্রীদের সবাইকে জোর করে একটা বাসে তুলে নিয়ে যায়। তবে যাত্রীদের লাগেজ আর জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য দুজন সন্ত্রাসীকে তারা সেখানে রেখে আসে। আর ঠিক এই সুযোগটার অপেক্ষায় ছিল টরেন্স আর লুইস। তারা একদম চুপি চুপি এসে একজন সন্ত্রাসীকে খতম করে দেয় আর অন্যজনকে গান পয়েন্টে আটকে রেখে জেরা শুরু করে। সে জানতে চায় যে তাদের যাত্রীকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে সে মুখ খুলতে না চাইলেও লুইসের জেরার মুখে একসময় তাদের লোকেশন বলতে সে বাধ্য হয়। এরপর ক্যাপ্টেন বিন্দুমাত্র সময় নষ্ট না করে সোজা প্লেনের ককপিটে চলে যায়। সে সেখানে নিজের ইউনিফর্মের একটা অংশে ওই জায়গাটার ঠিকানা লিখে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর ওই জীবিত সন্ত্রাসীকেও হত্যা করে তাদের জিপ নিয়ে ওই ঠিকানায় রওনা হয়ে যায়। অন্যদিকে এতক্ষণে নিউ ইয়র্কে টরেন্সের মেয়ে ইতিমধ্যে প্লেনের সঠিক লোকেশন পাঠিয়ে দেয়। রেস্কিউ অফিসার ডেভিড সাথে সাথে সেই লোকেশনে তার 4 জন স্পেশাল ফোর্সের টিম পাঠায়। এদিকে আইল্যান্ডে সেই নির্জন বস্তিতে ততক্ষণ যাত্রীদের নিয়ে পৌঁছে গেছে দাতুর দল। সেখানে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের নাম ও দেশ উল্লেখ করে একটা ভিডিও রেকর্ড করা শুরু করে। এর কারণ হলো এই ভিডিও দেখিয়ে তারা বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে প্রচুর টাকা আদায় করতে পারবে। তবে ঠিক সেই সময় নিউ ইয়র্কের লাইভ নজরদারির মধ্যে ওই 4 জন স্পেশাল কমান্ডো প্লেনের ঠিকানায় ল্যান্ড করে। তারা অত্যন্ত সতর্কতার সাথে পুরো এলাকার সার্চ অভিযান চালায়, কিন্তু সেখানে ধ্বংস হয়ে যাওয়া প্লেন আর ককপিটে রাখা টরেন্সের সেই ঠিকানা ছাড়া আর কিছুই তারা খুঁজে পায় না। অন্যদিকে টরেন্স এবং লুইস ততক্ষণে টেররিস্টদের বস্তির কাছে পৌঁছে গেছে। চারিদিকে গিজগিজ করছে ভারী অস্ত্রের হাতে পাহারায় থাকা সন্ত্রাসীরা, কিন্তু লুইসের কমান্ডো স্কিল আর টরেন্সের বুদ্ধিকে কাজে লাগিয়ে তারা অত্যন্ত সন্তর্পণে আগাতে থাকে। এরপর পাহারায় থাকা 2 জন সন্ত্রাসীকে তারা শেষ করে দেয়, আর ঠিক যেই জায়গায় যাত্রীদের আটকে রাখা হয়েছিল তারা তার একদম কাছাকাছি পৌঁছে যায়। এভাবে যাত্রীদের কাছে পৌঁছানোর পর ক্যাপ্টেন সবাইকে জানায় তাদের আবারও প্লেনের কাছে ফেরত যেতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ টিম সেখানে এসে পৌঁছাবে। এই কথা বলে সে সবাইকে বাসে উঠে পড়তে নির্দেশ দেয়, কিন্তু বাস ছাড়ার আগে লুইস এসে তাকে জানায় সামনে প্রচুর সশস্ত্র সন্ত্রাসী পাহারায় দাঁড়িয়ে আছে, তাই সবাইকে নিয়ে এখান থেকে জীবন্ত ফেরা খুবই কঠিন। এই কথায় ক্যাপ্টেন বেশ চিন্তায় পড়ে যায়। যাত্রীদের মুখের দিকে তাকিয়ে সে বোঝে সবাই তাদের প্রিয়জনের কাছে ফেরত যেতে চায়। তখন যাত্রীদের নিরাপদে বের করার জন্য সে এমন এক সিদ্ধান্ত নেয় যা শুনলে তুমিও অবাক হয়ে যাবে। ক্যাপ্টেন বলে সে নিজেই সন্ত্রাসীদের কাছে আত্মসমর্পণ করবে। লুইস জানতো যে এই সন্ত্রাসীদের হাতে ধরা দেওয়া মানে হলো সারা জীবনের জন্য নিজের পরিবারকে হারানো, কিন্তু টরেন্সের কাছে আর কোনো উপায় ছিল না। সে যাত্রীদের বাঁচাতে সন্ত্রাসীদের অন্যদিকে ব্যস্ত রাখার জন্য নিজেকে তাদের হাতে তুলে দেয়। এদিকে ক্যাপ্টেনকে পেয়ে
সন্ত্রাসীরা তাকে মারতে মারতে তাদের লিডার দাতুর কাছে নিয়ে আসে। এখানে টরেন্স তাকে জানায় যে খুব তাড়াতাড়ি প্রচুর স্পেশাল ফোর্স এখানে আসতে চলেছে, তাই সে যেন যাত্রীদের ছেড়ে দেয়। কিন্তু দাতু তার কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং তাকে হত্যার নির্দেশ দেওয়া হয়। তবে ঠিক সেই মুহূর্তে স্পেশাল ফোর্স সেখানে এসে উপস্থিত হয় এবং সন্ত্রাসীদের সাথে শুরু হয় এক রক্তক্ষয়ী লড়াই। কমান্ডোররা বেশ কয়েকজন সন্ত্রাসীকে হত্যা করে এবং ক্যাপ্টেন সহ যাত্রীদের নিয়ে সেখান থেকে কোনো রকম বেরিয়ে আসে। এই ঘটনায় দাতু রেগে গিয়ে বস্তির সবাইকে যুদ্ধের জন্য তৈরি হতে বলে। এদিকে গাড়িতে ফেরার সময় কমান্ডারের কাছ থেকে টরেন্স জানতে পারে তারা শুধু যাত্রীদের প্রোটেকশন দেওয়ার জন্য এখানে এসেছে। আসল রেস্কিউ টিম এখানে পৌঁছাতে এখনো 24 ঘন্টার বেশি সময় লাগবে। এই কথা শুনে সবাই পুরোই অবাক হয়ে যায়, কারণ এই আইল্যান্ডে 1 মিনিট বেঁচে থাকাও প্রায় অসম্ভব। তখনই ক্যাপ্টেনের মাথায় একটা পরিকল্পনা আসে। সে সবাইকে নিয়ে দ্রুত প্লেনের কাছে যায়। এখানে সে জানায় প্লেনটাকে কোনো রকম ঠিক করা হয়েছে, যদিও রাডার সিস্টেম আর আরো কিছু ইলেকট্রনিক্স এখনো খারাপ, কিন্তু তবুও তারা এখান থেকে টেক অফ করতে পারবে। আর তাদের বেঁচে থাকার একমাত্র উপায় এখন এটা, কেননা কিছুক্ষণের মধ্যেই সন্ত্রাসীরা চলে আসলে তাদের জীবন নিয়ে ফেরা একদম অসম্ভব হয়ে পড়বে। তাই সে দ্রুত যাত্রীদের প্লেনে উঠতে বলে এবং স্পেশাল ফোর্সও সন্ত্রাসীদের আটকানোর জন্য তৈরি হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই সন্ত্রাসীদের দুটো গাড়ি গুলি করতে করতে প্লেনের দিকে এগিয়ে আসে। অন্যদিকে স্পেশাল ফোর্স তাদের সামাল দিতে বের করে এক খতরনাক স্নাইপার। সেই স্নাইপার একের পর এক হেডশট নিয়ে বেশ কয়েকজন সন্ত্রাসীকে একদম কুপঘাত করে দেয়। তবে তাদের খুব দ্রুতই টেক অফ করতে হবে, কারণ ক্যাপ্টেন প্লেনটা চেক করে স্পেশাল ফোর্স রবার্টকে জানিয়ে দেয় যে তাদের হাতে আর মাত্র 5 মিনিট সময় আছে। এই সময়ের মধ্যেই তাদের প্লেনে উঠতে হবে, কারণ সে ইতিমধ্যে ইঞ্জিনটা চালু করে ফেলেছে। এরপর সে লুইসকে ধন্যবাদ জানায়, কারণ তার সাহায্য ছাড়া যাত্রীদের বাঁচানো সম্ভব ছিল না। এই বলে সে ককপিটে গিয়ে প্লেন টেক অফ করার জন্য প্রস্তুত হয়। এদিকে সন্ত্রাসীদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। তারা এবার সরাসরি প্লেনের উপরে ফায়ার করতে শুরু করে। এরই মধ্যে লুইস গান লোড করতে গিয়ে একটা টাকা ভর্তি ব্যাগ দেখতে পায়, কিন্তু সে টাকা সেখানে রেখে স্পেশাল ফোর্সদের প্লেন ওঠার জন্য কভার ফায়ার দিতে শুরু করে। ওদিকে ক্যাপ্টেন কন্ট্রোল সেন্টারের কাছে সুরক্ষিত ল্যান্ডিং এর জন্য একটা লোকেশন চায়। কন্ট্রোল থেকে জানানো হয় যে জোলো আইল্যান্ডের থেকে প্রায় 300 মাইল দূরে অন্য একটা আইল্যান্ডের এয়ারপোর্টে তারা নিরাপদে ল্যান্ড করতে পারবে। এখন ক্যাপ্টেন স্পেশাল ফোর্সের সবাইকে দ্রুত প্লেনে উঠতে বলে। সবাই প্লেনে উঠে পড়লে এই সুযোগে লুইস সেই টাকা ভর্তি ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। কিন্তু প্লেন টেক অফ করার ঠিক আগে একজন সন্ত্রাসী রকেট লঞ্চার দিয়ে প্লেনটাকে টার্গেট করে ফেলে। তবে ফায়ারিং এর আগে জঙ্গলের ভিতর থেকে লুইস ওই সন্ত্রাসীর মাথা ছাতু করে দেয়। এরপর প্লেনটা দাতুকে সজোরে ধাক্কা মেরে আকাশের দিকে উড়ে যায়। এভাবে আকাশে ওঠার পর প্লেনের একটা ইঞ্জিন খারাপ হয়ে পড়ে, আর যার কারণে প্লেনটা দুলতে দুলতে আবারও নিচের দিকে নামতে থাকে। তবে ক্যাপ্টেন কোনো রকম ফুল স্পিডে প্লেনটাকে নিয়ে এগিয়ে যায়। এরপর সামনের এয়ারপোর্টে সুরক্ষিতভাবে এই প্লেনটা ল্যান্ড করাতে সক্ষম হয়। অবশেষে ক্যাপ্টেনের কারণে সকল যাত্রীর প্রাণ এই যাত্রায় বেঁচে ফেরে। সবাই হাততালি দিয়ে ক্যাপ্টেনকে সম্মানও জানায়। এয়ারপোর্টের রেস্কিউ টিম যাত্রীদের হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। আর এরই মাঝে ক্যাপ্টেন তার মেয়েকে ছলো ছলো চোখে ফোন দেয় এবং জানায় তার বাবা সুরক্ষিত আছে। ঠিক এমনই একটা ইমোশনাল সিনের মধ্যে দিয়ে এই মুভির এক্সপ্লেনেশন এখানেই শেষ হয়।